ঢাকা আসলে কেন বাসের অযোগ্য একটু সামনে খেয়াল করেন। আসলে আপনারা ক্যামেরায় কতটুকু বুঝতে পারতেছেন জানি না, যেটা আমি খালি চোখে বুঝতে পারতেছি, ভয়ানক ধুলা উঠতেছে, ভয়ানক ধুলা ভাই রে ভাই। মনে হচ্ছে কুয়াশা, বাট কুয়াশা না, কিচ্ছু না, পুরোটাই ধুলা। ইস আল্লাহ ভাই রে, কি পরিমাণ আনহেলদি। আসসালামু আলাইকুম সবাইকে, আশা রাখি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। সবাইকে নতুন দিনের একটা নতুন ব্লগে স্বাগতম। আজকে একদম একটা ব্লগ হবে, যেমন ইচ্ছা তেমনভাবে আমি কথাবার্তা বলবো, কোনো স্ক্রিপ্ট ছাড়া, নাথিং, কিচ্ছু না, একদম কথাবার্তা হবে, একদম ফেস টু ফেস, একদম হার্ট টু হার্ট। যাই হোক, সময় তো হলো এখন সকাল 11:25 বাজে। আমি এখন পোস্তগোলা সেতু, মানে পোস্তগোলা ব্রিজ বা সেতু যাই বলেন, সেটা পাড়ি দিচ্ছি। বাবা, সামনে আবার কি আন্ডার কনস্ট্রাকশন, কাজ চলিতেছে। যাই হোক, আমি আমার ভাইজারটা অফ করে কথা বলতেছি, কারণ ভাইজার অফ করে যদি কথা না বলি তাহলে তো কথা স্পষ্ট শোনা যাবে না, বাতাসের শো শো শব্দ প্রচুর আপনাদের কানে এসে লাগবে। মেন কথায় আসি, যাচ্ছি এখন বরিশাল। এখন আপনারা ভাবতে পারেন বরিশাল যাচ্ছেন, ঠিক আছে, তাহলে বরিশাল যাচ্ছেন, এটা তো খুবই কমন একটা সিনারি, ঢাকা থেকে বরিশাল। এটার মধ্যে তো টুইস্ট বা এদের মধ্যে দেখানোর, এটার মধ্যে স্পেশাল কিছু তো নাই দেখানোর জন্য। তাহলে আপনি বরিশাল টু ঢাকা, ঢাকা টু বরিশাল এই ব্লগটা কেনই বা করতেছেন না? এইখানেই একটা টুইস্ট আছে। টুইস্ট আমি ডিরেক্ট বরিশাল যাচ্ছি না। তাহলে আমি কোথায় যাচ্ছি? কোনো একটা জেলা ভায়া হয়ে তারপর যাচ্ছি। অ্যান্ড কোন জেলা সেটা আপনারা অপেক্ষায় থাকুন, আপনাদেরকে আস্তে আস্তে আমি দেখাবো ইনশাল্লাহ। সব যদি টুইস্ট আগেই বলে দেই তাহলে তো এই ব্লগ দেখার জন্য আপনাদের মধ্যে কোনো এক্সাইটমেন্ট থাকবে না, কোনো সাসপেন্স কাজ করবে না, তাই না? আশা রাখি অডিও ঠিকঠাক রেকর্ড হচ্ছে, আশা রাখি আপনারা ক্লিয়ার কাট সব কিছু দেখতেও পাচ্ছেন, ক্যামেরার অ্যাঙ্গেল পজিশন সবই ওকে, আলহামদুলিল্লাহ। দাঁড়ান, আরেকটা অ্যাঙ্গেল থেকে ভিডিও করি। দেখতেই পাচ্ছেন এখন আমি এক্সপ্রেসওয়েতে আছি। মানে এক্সপ্রেসওয়ে দিয়ে কই যাব, কোথায় যাব, সেটা আস্তে আস্তে ইনশাল্লাহ জট খুলে থাকবে, আপনারা আস্তে আস্তে সব কিছু জানতে পারবেন। হাইওয়েতে, এক্সপ্রেসওয়েতে চালাইতে গেলে দিনের বেলা স্পেশালি বা রাতের বেলা যেটাই চালান না কেন, আপনারা বারবার পিছনের দিকে তাকাবেন। কারণ এই যে হাইওয়েতে আপনি হয়তো রুলস মানতেছেন, 80-র মধ্যে চালাইতেছেন, কিন্তু সবাই কিন্তু রুলস মানে না। ম্যাক্সিমামই দেখা যায় যে 80-র উপরে চালায়, 100-100-র কাছাকাছি তো একদম কমন। স্পেশালি বাস ড্রাইভারগুলো, বাস ড্রাইভারগুলো খুবই ঝামেলা করে। মানে বাস যখন 100-র উপরে কোনো একটা স্পিড তুলে আপনার পাশ থেকে যাবে, তখন আপনার এই হালকা বা পলকা বাইক দেখবেন বাতাসে কাঁপাকাঁপি লাগাই দিছে। তো সেটার জন্য একটা অপশন আছে, কি করবেন, যখন এরকম হাই স্পিডে বাস যায় আপনার পাশ থেকে, তখন আপনি ওটা স্পিড বাড়াই দিবেন, দেখবেন যে আপনার বাইক অনেকটা স্টেবল থাকতেছে। আরেকটা অ্যাডভাইস আমি আপনাদেরকে এক্সপ্রেসওয়েতে চলার কালে, স্পেশালি দিনের বেলা আপনারা মেনে চলবেন, সেটা স্ট্রিক্টলি 80 স্পিড মেনে চলবেন। আর যখন আপনি উঁচা থেকে, এই যে দেখেন পাশ থেকে একটা বাস যাচ্ছে, আমি একটু স্পিড বাড়িয়ে দিলাম, উঁচা থেকে যখন নিচে নামতেছে, মানে কোনো ব্রিজে উঠে, অনেকগুলো এক্সপ্রেসওয়েতে কিন্তু অনেকগুলো ছোটো ছোটো অনেক ব্রিজ আছে, তো ব্রিজ থেকে উঠে যখন নামবেন, মানে ঢালে আর কি, ব্রিজের ঢালে আপনারা স্পিড 70-র আশেপাশে রাখবেন। কারণ পুলিশ ভাইয়েরা যথেষ্ট চালাক, তারা 80-র উপরে পাইলেই আপনাকে মামলা দিবে, সেটা যদি 81-ও পায় তাও মামলা দিবে, কোনো এক্সকিউজ হবে না এখানে। সো আপনারা চেষ্টা করবেন ঢাল যখন আসবে তখন 80-র নিচে নাও চালাবেন, মানে 70-তে ঢালটা ক্রস করার চেষ্টা করবেন, ঠিক আছে? আমি এইটা মেনটেন করি, এই জন্য আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত আমার দিনের বেলা কখনোই আমি কেস খাই নাই। অন্তত স্পিডিংয়ের জন্য আমি এখন পর্যন্ত আমি হাইওয়ে এক্সপ্রেসওয়েতেই কোনো কেস খাইনি আলহামদুলিল্লাহ। কেস যা খাইছি টুকটাক ওই ইন্টারনাল শহরে আর কি, শহরের ভেতরে খাইছি। পার হয়ে গেলাম, আপনারা খেয়াল করতেছেন আমার চোখে একটা চশমা পরা, এটাকে আমরা বলি রাইডিং গ্লাস। কেন আমি এই রাইডিং গ্লাস পরলাম? আমি যে এইমাত্র ভাইজারটা আটকাইলাম, আপনারা কি দেখতে পাচ্ছেন প্রচুর স্ক্র্যাচ ভাইজারের উপরে? এই স্ক্র্যাচের কারণে, এই ময়লার কারণে না আমি দিনের বেলা ঠিকমতো ভাইজারটা আটকায়া দেখতে পারি, না রাতের বেলা আমি কিছু দেখতে পারি। অ্যাজ এ রেজাল্ট আমি এর অল্টারনেট হিসেবে, আমি চোখে যাতে কোনো প্রকারের ময়লা না লাগে সেই জন্য, বা চোখে এসে কোনো কিছু উড়ে যেতে না লাগতে পারে, ওই জন্যই মূলত এই রাইডিং গ্লাসটাকে আমি ইউজ করি। এক্সপ্রেসওয়েতে তো আপনারা সবসময় 80-র কাছাকাছি চালান,
তাই না? তো এইটার কাছাকাছি যখন চালাবেন তখন বিপরীত দিকে যে জিনিসটা উড়ে আসবে সেটা কিন্তু অত্যধিক বেশি গতিতে উড়ে আসবে। তখন কিন্তু আপনার চোখে যদি জিনিসটা লেগে যায় তাহলে হচ্ছে হলো আপনার ট্রাপচার হয়ে যেতে পারে। চোখ রাপচার হয়ে গেলে সেটা হচ্ছে হলো পুরোপুরি হিল করা যাবে এমন কিন্তু কোনো গ্যারান্টি নাই। তাই আপনাদেরকে বলতেছি ভাই, হাইওয়েতে চালাইলে একটু সাবধানে চালাবেন, খুবই সাবধানতা মেনটেন করবেন, খুবই ভাই। রাইড করতেছেন এটা আলাদা ধরনের মজা ভাই, মজা করতে গিয়ে নিজের জীবনটাকে ধ্বংস করেন না। এটাই হচ্ছে একটা বাস্তব কথা, এইটাই হচ্ছে বাস্তবতা আর কি ভাই। তার পাশে আগুন লাগছে কেন? ও নাকি ইচ্ছা করে ধরাইছে আগুন? যে এই যে দেখতে পাচ্ছেন ঘাস, এই স্টেশনটার নিচে এই ঘাসগুলোতে আগুন ধরাই দিছে কেন, কি কারণ? আই ডোন্ট নো। আলহামদুলিল্লাহ পদ্মা সেতুতে টোল দেওয়া শেষ। আপনারা অনেক বেশি বাতাসের শব্দ শুনতে পাচ্ছেন হয়তো, এই জন্য আমি একটু চেষ্টা করতেছি জোরে কথা বলার জন্য। পদ্মা সেতুর উপরে অনেক বেশি বাতাস, অনেক। এই ট্যুরটা আমার জন্য একটু স্পেশাল, কারণ হচ্ছে হলো আমি এখন বৈধ, পাশাপাশি আমার বাইকও এখন বৈধ। আপনারা লাস্ট এপিসোডে জানতে পেরেছেন যে আমার বাইকের কিন্তু এখন হচ্ছে হলো রেজিস্ট্রেশন হয়ে গেছে। রেজিস্ট্রেশন যতদিন ছিল না ততদিন হচ্ছে হলো আমাকে ঢাকা থেকে বরিশাল থেকে ঢাকা এটা রাতের অন্ধকারে কাভার করা লাগছে, কারণ রাতের বেলা যে পুলিশ ভাইরা থাকে না। যাই হোক, জিনিসটা তো ইললিগাল, আমি প্রমোট করতেছি না, আমি রেকমেন্ডও করবো না এটা করার জন্য, কিন্তু কি আর করার, ঠেকায় পরে করতে হয়েছে। আমার খুবই খুশি লাগতেছে, খুবই আনন্দ লাগতেছে। আমি বৈধভাবে এখন এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারতেছি, সেটা হোক রাত হোক দিন। আমার কোনো টেনশন করা লাগতেছে না যে এই আমাকে বোধহয় কেস দিয়ে দিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। টোলটাও দেওয়া শেষ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাঙ্গা চলে এসেছি, একদম ভাঙ্গার কাছাকাছি। সামনে একটা বাস দেখতে পাচ্ছি, বাসটার নাম কি আসলে একটু দেখি তো। বাসটা অনেক জোরে চালাচ্ছে, আমি দেখতে পাচ্ছি না। যাক, আমারও জোরে চালানোর ইচ্ছা নাই খুব একটা। দেখা যাচ্ছে ফরিদপুর খুলনা সোজা বরিশাল যেতে হলে আমাকে হাতের বামে যেতে হবে। পিছন থেকে ওরে বাপ রে বাপ, তিনজন ধেয়ে আসতেছে। ও মাই গড, একটা এসি বাস, আমাকে তো মনে হচ্ছে ধাক্কাই দিবে। সেবা গ্রিন লাইন, আরটা কি ইগল। আসো আসো আসো, সমস্যা নাই, আমি ছোট মানুষ, আমার মারলে কিছু হবে না তোমাদের। বরিশাল যাব না, বরিশাল যাব, বাট বরিশাল যাব না, চলে যাব কি খুলনা অথবা ফরিদপুরের দিকে। তাহলে কোন জেলা যেতে পারি? আস্তে আস্তে তো টুইস্ট খোলা দরকার, তাই না? এই যে সোজা গেলে হচ্ছে খুলনা ফরিদপুর। আবার একটু সামনে আগাই দেখবেন রাস্তা আবার দুই ভাগ হয়ে গেছে। এখান থেকে আবার হাতের বামে গেলে ফরিদপুর, সোজা গেলে হচ্ছে হলো খুলনা। এখন তার মানে কি আমি খুলনা যাচ্ছি? না, খুলনা আসলে যাওয়া হচ্ছে না। তাহলে বলেন তো, গেস করেন, খুলনা যদি না যাই, খুলনার আগে একটা জেলা আছে। ইয়েস, আমি বলেই দেই, আর কত সাসপেন্স রাখবো। যাচ্ছি হলো গোপালগঞ্জ। কি পারপোজে যাচ্ছি সেটা আস্তে আস্তে বলি। এই যে এখন হচ্ছে এক্সপ্রেসওয়ে শেষ, বাবা এক্সপ্রেসওয়ে শেষ। আরে বাদাশালা, গোপালগঞ্জ এখনো 67 কিলোমিটার। ও ভাই ভাই ভাই, এই রাস্তায় ঢুকছি পরি গ্যাঞ্জাম। আর যাইতে দে ভাই, যাইতে দে, সময় নাই। 67 কিলোমিটার চালাইতে হবে। মাথা দেখে তো মাথাটা গেছে গরম হয়ে যাবে। শুধু হর্ন দিচ্ছে এখন। রাস্তার মুখে একটু গ্যাঞ্জাম আর কি, এছাড়া এদিকে তেমন কিছু নাই। ট্রাক আবার ট্রাককে ওভারটেক দিচ্ছে, আমি দুটো ট্রাককে একসাথে ওভারটেক দিয়ে দিলাম। আই বলেন না কেন, হাসিনা তার বাড়ি গোপালগঞ্জ যাওয়ার জন্য রাস্তা বানাইছে, একদম মাখন রাস্তা বানাইছে ভাই, সেরা রাস্তা, সেরা। মানে যতই দেখতেছি ততই মুগ্ধ হচ্ছি।
আর রাস্তায় এত চ্যাপ্টা, চাইলে হচ্ছে হলো মাঝখান থেকে যদি একটা ডিভাইডার দিয়ে দেয় না, ওয়ান ওয়ে রাস্তা বানানো সম্ভব ঢাকা চিটাং হাইওয়ের মতো। কিন্তু সমস্যা হচ্ছে বাসগুলো, বাস সবাই না কিছু, এই যে দেখেন, মানে আমরা তো ছোট গাড়ি বা ভেহিকেল আছে, আমাদেরকে মানুষই মনে করে না। জায়গাটার নাম কি আসলে? ওই স্কাই ব্লু হাইওয়ে রেস্টুরেন্ট। এখানে এসে একটু থামলাম, কারণ আসলে একটু মানে একে তো পাশে পারতেছে না নিতে, তার উপর আবার একটু রেস্টও দরকার, মানে পাশার রেস্ট দরকার, পাশাপাশি হচ্ছে হলো আমার একটু শৌচকর্ম দরকার আর কি করা। ভাই রে ভাই, কি জঘন্য একটা ওয়াশরুম ইউজ করলাম। যাক, ওয়াশরুম ইউজ করা শেষ, হালকা একটু রেস্ট নিচ্ছি, সব দিকে চেক করে নিলাম। গোপালগঞ্জ এখনও অনেকখানি বাকি রে ভাই, অনেকখানি বাকি। ও যাই, কি আর করার, যেতে তো হবেই। তবে বেটার যে এই দিকের রাস্তাটা তো ভালো, চালায় শান্তি লাগতেছে, যাইতে কষ্ট কম হইতেছে। যদি ভাঙ্গা থেকে বরিশালের হাইওয়েটা যদি পিক করতাম, ওই দিকের রাস্তাটা খুব একটা সুবিধার না, আসলে একটা গ্যাঞ্জামালা রাস্তা। তার থেকে এই রাস্তায় আসতেছি, এইভাবে যাচ্ছি ভায়া হয়ে বরিশাল, আরামেই যাচ্ছে আলহামদুলিল্লাহ। প্রথম যেই কারণে হচ্ছে হলো গোপালগঞ্জ আসছি, সেটা হচ্ছে হলো আমি আমার ফ্যামিলির একটা পোর্শনের সাথে দেখা করতে। ফ্যামিলির পোর্শন বলতে আমার মা আর আমার ছোট বোন বর্তমানে হচ্ছে হলো গোপালগঞ্জ আছে। যেহেতু আমার বোন গোপালগঞ্জে পড়াশোনা করে আর বোনের হচ্ছে পরীক্ষা চলতেছে, তাই বোনের সাথে মাও থাকতেছে, তাই আম্মু আর বোনকে দেখার জন্যই হচ্ছে হলো গোপালগঞ্জ আসছি। এইটা হচ্ছে প্রথম অ্যান্ড প্রধান রিজন। গোপালগঞ্জে তো এই ফার্স্ট টাইম না, আরও আমি একবার আসছি, ছোটো বোনকে ওই যে ভর্তি করানোর জন্যই আসছিলাম একবার আমি। তো ওই সময়টাও খেয়াল করছি যে রাস্তাঘাট বিশাল বিশাল বড়, কিন্তু আশেপাশে বাড়ি ঘর খুবই কম, আশেপাশে পানি প্রচুর, নদী নালা পুকুর টুকুর প্রচুর, খাল বিল। মানুষের বসতি একটু কম, ঘনবসতি নাই বললেই চলে। পাশাপাশি হচ্ছে হলো আরেকটা জিনিস খেয়াল করছি, দোকানপাট খুবই কম। শহরে শহরে ভাবটা কম, গ্রাম্য ভাবটা একটু বেশি। ভালোই সুন্দর সুন্দর বিল্ডিংও আছে। গোপালগঞ্জ আসলেই সুন্দর, একদমই ঘনবসতি নাই, কোলাহল কম, পিপি হর্ন টন খুবই কম, রাস্তাঘাট ভালো, তবে একটু একটু ভাঙ্গা আছে। তো এটা ম্যাটার না আসলে, বাকি রাস্তা তো ভালোই, কতটুকু ভাঙ্গা থাকা কিছু আসে যায় না। সুন্দর, আর সব কিছু আছে, সব ধরনের অফিস আদালত সব সব কিছু আছে, সুন্দর গুছানো, ভালোই লাগতেছে আসলে, মানে থাকার মতো একটা ভালো জায়গা। শুনছি একটু পানির সমস্যা আছে, দেখা যাক পানির সমস্যা কেমন, সমস্যা খুব বেশি লবণাক্ত কিনা। বাহ, অটোবির কত বড় একটা বিল্ডিং! না, শুধুমাত্র অটোবি না, এখানে আরও অনেক কিছু আছে, এটা একটা মার্কেট। কোনো ভাঙ্গা রাস্তা নাই বললে ভুল হবে। এই যে ভাঙ্গা রাস্তা দেখতে পাচ্ছি, এখন আছি বোধ হয় পাচুরিয়া। তো এখানে এটা কি একটা স্কুল, শেখ হাসিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়। দুইটা উচ্চ বিদ্যালয় কি পাশাপাশি নাকি? হ্যাঁ, দুইটি উচ্চ বিদ্যালয় এপার ওপার। বাহ, এই জায়গাটার আমি ভিডিওতে দেখছিলাম। বাহ, যেটা সুন্দর আছে, স্টেডিয়ামের ঠিক পাশে শেখ কামাল স্টেডিয়াম, যার লেখা দেখলাম এটাকে বলা হয় হলো লঞ্চঘাট গোপালগঞ্জ, তাই তো দেখলাম মনে হয় লেখা, তাই না? আর একটা দোকানের নাম পড়ি, নাম পড়লে বোঝা যাবে, বঙ্গবন্ধু সড়ক লেখা, একটু দেখছি, হাবিল মিয়া মার্কেট বা বঙ্গবন্ধু সড়ক গোপালগঞ্জ। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে বঙ্গবন্ধু সড়ক গোপালগঞ্জ, বঙ্গবন্ধু সড়ক নদীর পার গোপালগঞ্জ, যাই বলেন বিভিন্ন নাম আছে, বঙ্গবন্ধু সড়কই হচ্ছে মেইন নাম এটার। গোপালগঞ্জ পুলিশ লাইন চলে আসছি, এখন হচ্ছে হলো হরিদাসপুর পুরাতন ফেরিঘাটের দিকে আগাচ্ছি। আমার মা আর বোন সামনে রিক্সাতে উঠাই দিছি, রিক্সাতে চলে যাচ্ছে। হয়তো এখান থেকে অটোর রুটও আছে, আপাতত আগে একবার যাই, যাওয়ার পর হচ্ছে বুঝতে পারবো। আমি নিজেও তো জীবনে যাই না, কখনো চিনি না, ওই ম্যাপ দেখে দেখে যাচ্ছি আর কি। এখন কথা হচ্ছে হলো দোকানটা যদি খোলা থাকতে হবে, আর হচ্ছে খাবারটা ভালো হইতে হবে।
আচ্ছা, দোকান খোলা থাকাটা ইম্পর্টেন্ট। খাবার আসলে যে ক্ষুধা লাগছে তাতে এমনিই ভালো লাগবে। আগে পৌঁছাই, আগে যাই, জানি তো না আসলে খোলা আছে কি নাই, কারণ সময় তো প্রায় 3টা বেজে গেছে। এই সময় কি আসলে আদৌ দুপুরে খাবার আমরা পাবো? এটাও একটা বড় ধরনের কোয়েশ্চেন আমার মনে। দেখা যাক। ফোন নাম্বারটা আমি বের করার চেষ্টা করছি, বাট পাচ্ছি না। অ্যাজ এ রেজাল্ট ফোন দিয়েও জানার কোনো অপশন নাই যে আসলে আপনারা খোলা আছেন কি না। রাস্তাটা আমার কেমন যেন একটু চেনা চেনা লাগতেছে মনে হচ্ছে। এই রাস্তায় বোধহয় আমি আগে আসছি। আমি এর আগেও তো গোপালগঞ্জ আসছি, একবার ছোটো বোনকে ভর্তি করে, তার একবার হচ্ছে solely গত বছর রমজান মাসে ঘোরার জন্য আসছিলাম। বোধহয় আমি এই রাস্তায় আসছি। একটা বাস গেল এই মাত্র, ধুলো উড়াই গেল। 300 মিটার বাকি, ম্যাপে যা দেখাচ্ছে আর কি। আশা রাখি একদম চলে আসছি। দেখেন সামনে কী পরিমাণ ধুলো উঠতেছে। এই যে চলে আসছি। হ্যাঁ, এই রাস্তা আমি চিনি, এই রাস্তা দিয়ে আমি গেছি একবার। ঠিক আছে, এই জায়গায় আমি আসছি আগে। হ্যাঁ, এইটার বলে বিল রুট ক্যানাল, যদ্দূর মনে পড়ে আর কি আমার। বিল রুট ক্যানাল, এই জায়গাটা অনেক ফেমাস। চলো যাও, ঢোকো। বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, মোহাম্মদ আমজাদ হোসেন। হ্যাঁ, না না না, আমি দেখেই আসছি। ঐতিহ্যবাহী ঝালের ভুনা গোশত পাওয়া যায়। দেখি ঢুকে কি অবস্থা। পুলিশ লাইন থেকে জাস্ট রিক্সাতে যদি আসতে চান তাহলে রিক্সাওয়ালাকে বলবেন হরিদাসপুর পুরনো ফেরিঘাট। ঠিক মোড়ে আসলেই দেখতে পাবেন সামনে ওই যে একটা দেখা যাচ্ছে হরিদাসপুর পাওয়ার প্ল্যান্টে একটু সামনে আগালেই 3 দিকে 3 রাস্তা একটা মোড় আছে। মোড়ের এইখানেই হচ্ছে বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। খারাপ না, আমার কাছে অ্যাভারেজ লাগছে। এর থেকে কালাভুনা মানে চুইঝাল রিলেটেড আপনারা যদি কিছু খেতে চান তাহলে নিশ্চয়ই আপনারা খুলনায় যান। আসলে খুলনা ছাড়া এই জিনিসের টেস্ট পাওয়া যায় না। অরিজিনাল টেস্ট খুলনা ছাড়া আর কেউ করতেই পারে না। অ্যাভারেজ লাগছে আমার কাছে, নাথিং স্পেশাল। গোপালগঞ্জে যারা আছে তাদের জন্য ঠিক আছে। গোপালগঞ্জ আসছিলাম, তার সেকেন্ড রিজন আপনারা তো দেখতেই পাচ্ছেন, খেতে আসছিলাম। আমরা হলো বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের এই স্পেশাল খাবারটাই ট্রাই করতে আসছিলাম। এই কারণে গোপালগঞ্জ আসছি, সেটা হলো জিআই পণ্য খ্যাত দত্ত মিষ্টান্ন ভাণ্ডারে খাওয়ার জন্য। দেখি কেমন হয় এটা একটা মিষ্টি। যাক, আলহামদুলিল্লাহ মিষ্টি খাইলাম গোপালগঞ্জের। খুব একটা আহামরি কিছু লাগে না আমার কাছে। ম্যাপে দেখতেছিলাম আসলে কীভাবে যাওয়া যায়। গরু নদী হয়ে বরিশাল চলে যাবো ইনশাল্লাহ, তো ওইটাই ম্যাপে দেখতেছিলাম কীভাবে যাওয়া যায়। লিটারালি আমাকে গ্রামের রাস্তায় ঢুকেছে গুগল ম্যাপ। জানি না আদৌ রাস্তা আছে কিনা, দেখতেছি তো রাস্তা আছে, কিন্তু এই রাস্তা কেন আমার ঢুকানোর দরকার আছে? কোনো দরকার আছে জানি না। কীভাবে গুগল ম্যাপ আমাকে হলো বেদগ্রাম বটতলা নিয়ে আসছে। এখন হলো এখান থেকে রাস্তা দেখাচ্ছে, এরপর মনে হয় স্ট্রেট রাস্তা। গুগল ম্যাপ তো অন করে নিছি, এরপর যখন দেখবো যে না রাস্তা ঠিক আছে, আমি কনফিডেন্ট হব যে না রাস্তায় 100 ঠিক আছে, তখনই গুগল ম্যাপটা বন্ধ করে দেবে ইনশাল্লাহ। মনে হচ্ছে রাস্তা ঠিক আছে। কীভাবে যেন আমাকে এদিকে উঠাইছে বাইরে ভাই গুগল ম্যাপ। মাশাল্লাহ, মনে হয় ঠিক আছে। কোথাও কোনো সাইনবোর্ড দেখা মাত্রই আমি বন্ধ করে দেবো গুগল ম্যাপ। তো সাইনবোর্ডকে আসে এই রাস্তায় আদৌ, এটাও একটা সন্দেহের বিষয়। দেখা যাক। এর মধ্যে আবার ব্যাটারি শেষ হয়ে গেছিলো গোপ্রোয়ের, এই জন্য দাঁড়ায় আবার ব্যাটারিটা ভরে নিছি। সময় হলো 4:23 বাজে। আলহামদুলিল্লাহ গোপালগঞ্জে যতটুকু সময় কাটাইছি আসলে ভালোই লাগছে। ফ্যামিলির সাথে, মায়ের সাথে, বোনের সাথে কাটানোর সময় তো অবশ্যই ভালো লাগবেই যে কারো। আর আম্মুকে দেখি না অনেক দিন হয়েছে, তাই দেখে ভালো লাগছে। তাদেরকে দাওয়াইলাম। আলহামদুলিল্লাহ সব কিছু মিলে একের একদম করা ভালো লাগছে আমার। খাবার দাবার এবারে যা চিন্তা করছিলাম একটু ওভার হাইপ মনে হয়েছে আমার কাছে। নট দ্যাট মাচ, মানে অত নট ওয়ার্থ দ্য হাইপ অ্যাকচুয়ালি। আপনারা যদি গোপালগঞ্জ ওই খাওয়া দাওয়ার জন্য যান তাহলে মারাত্মক ভুল করতে যাচ্ছেন। খাওয়া দাওয়ার জন্য না গিয়ে যদি ঘোরাফেরা করেন, পাশাপাশি খান, তাহলে ঠিক আছে। শুধুমাত্র খেতে যাবেন মোটেও না, পাশাপাশি ঘুরে আসুন। গোপালগঞ্জ এক বেলাতে মোটামুটি কই ঘোরা যায় সেটার কিন্তু হলো অলরেডি একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। আমি হয়তো দিয়েও দিচ্ছি এখানে লিঙ্ক, বা কোথাও কিছু একটা দিয়ে দিব যেটা দিয়ে আপনারা ভিডিওটা অ্যাক্সেস করতে পারবেন। এই তো আর কি বলবো আসলে। এখন
বাসার দিকে, মানে বাসা তো আর না, ওটা আসলে আমার সেকেন্ড হোম বলাই যায়। বরিশাল আমার সেকেন্ড হোম কাইন্ড অফ। এত বছর ধরে আছি, সেকেন্ড হোম না বললে খারাপই দেখায়। আমার নিজের বাসা বাড়ির মতো হয়ে গেছে। বেশি দিন একটু দূরে থাকলে আমি মিস করি আসলে বরিশালটাকে। বরিশাল আসলে অনেক সুন্দর একটা জায়গা, থাকার জন্য এত ভালো একটা জায়গা। গোপালগঞ্জে আমার ওই রকমই ভালো লাগছে। যাই হোক, এখন গোপালগঞ্জের স্মৃতি নিয়ে বরিশালের দিকে ফিরে যাচ্ছি। গৌর নদী এখান থেকে আর মাত্র 29 কিলোমিটার বাকি। গোপালগঞ্জ থেকে গৌর নদী যাওয়ার এইটা অন্যতম একটা রাস্তা। এইটা হলো আমার কাছে অন্যতম একটা ফেভারিট রাস্তা বাংলাদেশের মধ্যে। অনেক সুন্দর একটা রাস্তা, চিকন চাকন, বাট দুই পাশে গাছগাছালি দিয়ে ঘেরা, কম কম ভেহিকেল চলে এখানে, গাড়ি ঘোড়া খুবই কম চলে। খুবই ভালো লাগে এই রাস্তাটা, আমার ফেভারিট একটা রাস্তা। তো এই রাস্তা থেকেই হলো আপনাদের সাথে আজকের দিনের মতো বিদায়। বরিশাল আর কি দেখাবো আসলে, ওই রাস্তা দেখানোর তো কিছু নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটা আপনাদের জন্য হয়তো ইম্পর্টেন্ট না, কিন্তু আমার জন্য একটা ইম্পর্টেন্ট ভিডিও। যদি আপনারা এনজয় করে থাকেন তাহলে তো আলহামদুলিল্লাহ। আমার নেক্সট ব্লগ দেখার জন্য আশা রেখে অপেক্ষায় থাকবেন। যদি ভালো লাগুক আর না লাগুক এই ভিডিও, আশা করব আপনারা নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন আমার। তাহলে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম সবাইকে। আশা রাখি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।